তো আমরা দেখেছিলাম যে জেনারেটরের আর্মেচারে কিভাবে ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ তৈরি হয়। তো জেনারেটরে যে ইএমএফটা প্রডিউস হচ্ছে বা ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ যেটা তৈরি হচ্ছে তার এক্সপ্রেশন হলো ইজি ইকুয়ালস টু এনপি ফাই জেড ডিভাইডেড বাই 60A। তো এখানে এক্সপ্রেশনে কোন টার্মটা অ্যাকচুয়ালি কী সেটা এবার একে একে এক্সপ্লেন করব। ইজি হচ্ছে জেনারেটেড ইএমএফ, যার ইউনিট হচ্ছে ভোল্ট। তারপরে আছে দেখো এন। এন মানে হচ্ছে জেনারেটরের রোটরের যে স্পিড। আবার বলতে পারো রোটরে যেহেতু আর্মেচার রাখা থাকে তাহলে বলতে পারো কি যে আর্মেচারের যে স্পিড, তো সেটাকে আমরা ডিনোট করছি এন দিয়ে। এই এক্সপ্রেশানে এন যে ইউনিটে এক্সপ্রেস করা হয়েছে সেটা হচ্ছে আরপিএম বা রিভলিউশন পার মিনিটে। তারপরে আছে দেখো পি। পি মানে নাম্বার অফ পোলস, কতগুলো পোল আছে জেনারেটারে সেটা হচ্ছে গিয়ে পি। তারপরে আছে কি ফাই। ফাই মানে হলো ফ্লাক্স পার পোল থেকে যতটা করে ফ্লাক্স বেরোচ্ছে, তার ইউনিট কি হবে ওয়েবার। তারপরে আছে হচ্ছে গিয়ে জেড। জেড মানে হচ্ছে টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টার্স। জেনারেটরের আর্মেচারে টোটাল যতগুলো কন্ডাক্টর আছে তার সংখ্যা হচ্ছে গিয়ে জেড। এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ। আমরা দেখব যে দুই ধরনের আর্মেচারে ওয়াইন্ডিং ইউজ করা হচ্ছে এখানে, একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং আর একটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এর ভ্যালু হয় নাম্বার অফ পোলসের সঙ্গে ইকুয়াল, যার জন্য লেখা আছে এ ইকুয়ালস টু পি। আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এর ভ্যালু হয় 2। তাহলে কি কি দেখলাম আমরা এখানটায়, যে জেনারেটারে আর্মেচারে যে ইএমএফটা জেনারেট হচ্ছে তার এক্সপ্রেশন হচ্ছে ইজি ইকুয়ালস টু এনপি ফাই জেড বাই 60A, যেখানে ইজি হচ্ছে জেনারেটেড ইএমএফ ইন ভোল্ট, এন হচ্ছে স্পিড অফ দ্য রোটর অর আর্মেচার ইন আরপিএম, পি হচ্ছে নাম্বার অফ পোলস, ফাই হচ্ছে ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টার্স, আর এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ। ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এর ভ্যালু হয় নাম্বার অফ পোলসের সঙ্গে ইকুয়াল, যার জন্য লেখা আছে এ ইকুয়ালস টু পি। আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এর ভ্যালু হয় 2। তো মনে রাখার সুবিধার জন্য এখানে যেহেতু দেখবে তোমরা যত অঙ্ক করবে আইদার ল্যাপ ওয়াইন্ডিং অর ওয়েভ ওয়াইন্ডিং বলে দেওয়া থাকবে, তো মনে রাখতে পারো এভাবে। দেখো ল্যাপ কথাটাই, এই যে ল্যাপ ওয়ার্ডটা আছে লাস্টের দুটো ওয়ার্ড লেটার কি আছে এ আর পি, এখান থেকে মনে রাখতে পারো এ ইকুয়ালস টু পি। এটা জাস্ট মনে রাখার টেকনিক যাতে পরীক্ষায় ভুল না হয়। তো ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়ালস টু পি মনে রাখতে পারলেই ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়ালস টু 2 অটোমেটিক্যালি মনে থাকবে। এখানে আর একটা জিনিস বলে দিই, এই যে জেড আছে টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, যখন এই ইএমএফ ইকুয়েশনের ওপর বেস করে অঙ্ক থাকে তখন জেডের ভ্যালু ডিরেক্টলি বলে দেওয়া থাকতে পারে, আবার ইনডিরেক্টলি বলে দেওয়া থাকতে পারে। ডিরেক্টলি বলে দেওয়া থাকলে তো কোনো ব্যাপারই নয়, হয়তো বলে দেওয়া থাকলো যে জেনারেটরের আর্মেচারে টোটাল 560টা কন্ডাক্টর আছে, তাহলে জেডের ভ্যালু তো ডিরেক্টলি 560 হয়ে গেল। অনেক সময় করে কি জেডের ভ্যালুটা ডিরেক্টলি বলে দেওয়া থাকে না। এই যে আর্মেচারের যে কন্ডাক্টরগুলো আছে সেগুলো স্লটের মধ্যে রাখা থাকে। রোটরের যে পেরিফেরি আছে সেই পেরিফেরি বরাবর স্লট থাকে, সেই স্লটের মধ্যে রাখা থাকে আর্মেচার কন্ডাক্টরগুলো। এবার অনেক সময় এরকমভাবে বলে যে জেনারেটরের যে রোটরটা আছে সেই রোটরে 30টা স্লট আছে আর প্রত্যেকটা স্লটে 20টা করে কন্ডাক্টর আছে। কথাটা বোঝা গেল কি বললাম, যে বলে দিল যে জেনারেটরের যে রোটরটা আছে সেই রোটরে টোটাল 30টা স্লট আছে আর প্রত্যেকটা স্লটে 20টা করে কন্ডাক্টর আছে। তো সেখান থেকে তোমাদেরকে তখন জেডের ভ্যালুটা বের করে নিতে হবে। বোঝাই যাচ্ছে যে একটা স্লটে যদি 20টা করে কন্ডাক্টর থাকে তাহলে 30টা স্লটে টোটাল কতগুলো কন্ডাক্টর থাকবে, 30 ইন্টু 20 মানে 600টা এখানটায়, তাহলে জেডের ভ্যালু হচ্ছে এখানটায় 600। তো এইভাবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি জেডের ভ্যালু বলে দেওয়া থাকবে। তাহলে আমরা এখন দেখতে পেলাম যে জেনারেটরের আর্মেচারে যে জেনারেটেড ইএমএফটা তৈরি হচ্ছে তার এক্সপ্রেশন কী আর তার প্রত্যেকটা টার্ম কী সেটা আমরা দেখলাম।
একই রকমভাবে মোটরের ক্ষেত্রে কি বলেছিলাম, মোটরের ক্ষেত্রে আর্মেচারে যে ইএমএফটা ইনডিউসড হয় সেই ইনডিউসড ইএমএফকে আমরা কি দিয়ে ডিনোট করি, ইবি দিয়ে ডিনোট করি। ইবি মানে ব্যাক ইএমএফ। ইবির ফর্মুলাও কিন্তু সেম, ইবির এক্সপ্রেশনও কিন্তু সেম, এনপি ফাই জেড ডিভাইডেড বাই 60A। জেনারেটেড ইএমএফ হোক বা ব্যাক ইএমএফ হোক, দুটোর ক্ষেত্রেই এক্সপ্রেশন কিন্তু সেম, এনপি ফাই জেড বাই 60A। ইভেন এই এ যেটা আছে এটাও ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়ালস টু পি হবে, মানে এ ইকুয়ালস টু নাম্বার অফ পোলস হবে, আর ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়ালস টু 2 হবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে জেনারেটেড ইএমএফ বা ব্যাক ইএমএফের এক্সপ্রেশন। এবার এই এনটাকে নিয়ে একটু ডিসকাস করা যাক, এই যে আর্মেচারের স্পিড বা রোটরের স্পিড, এটাকে নিয়ে একটু ডিসকাস করা যাক। এনের ইউনিট দেখেছিলাম কি, আরপিএম। ওই এক্সপ্রেশনে এনের ইউনিট লেখা ছিল আরপিএম। আরপিএম মানে কি, রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে কত পাক ঘুরছে। সাপোজ তোমাকে আমি বলে দিলাম যে একটা জেনারেটর আছে বা মোটর আছে, তার রোটরের যে স্পিড সেটা হচ্ছে 120 আরপিএম। এটার মানে কি, এটার মানে হচ্ছে 1 মিনিটে মোটরটা বা জেনারেটরটা 120টা ফুল রিভলিউশন বা 120টা ফুল রিভলিউশন কমপ্লিট করছে, মানে 120 পাক ঘুরছে। তাহলে তুমি বলতেই পারো নিশ্চয়ই যে 60 সেকেন্ডে 120 পাক ঘুরছে। 1 মিনিটে 120 পাক ঘুরছে মানে বলতেই পারো 60 সেকেন্ডে 120 পাক ঘুরছে। তাহলে 1 সেকেন্ডে কত কত পাক ঘুরবে, 120 ডিভাইডেড বাই 60, মানে 2 পাক ঘুরবে। তাহলে 1 সেকেন্ডে ঘুরছে 2 পাক, তাহলে তার স্পিডকে তুমি কি বলতে পারো, 2 আরপিএস। আরপিএস মানে রিভলিউশন পার সেকেন্ড। তাহলে এখানে কি দেওয়া ছিল, রিভলিউশন পার মিনিট দেওয়া ছিল হচ্ছে কি 120 আরপিএম। তাহলে দেখলাম 1 মিনিটে ঘুরছে 120 পাক, তার মানে 60 সেকেন্ডে ঘুরছে 120 পাক। সেখান থেকে আমরা বার করলাম 1 সেকেন্ডে ঘুরছে 2 পাক। তাহলে 1 সেকেন্ডে 2 পাক ঘুরছে মানে ওর স্পিড হচ্ছে 2 আরপিএস। তাহলে আরপিএমে যদি তোমাকে স্পিড দেওয়া থাকে, তাহলে তাকে যদি তুমি 60, এই যে আরপিএম যেটা আছে একে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাবে আরপিএসে। দেখো সেটাই করা আছে এখানটায়। এনের ভ্যালু ছিল আরপিএমে, তাকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম আরপিএসে। ইন জেনারেল আরপিএমকে আমরা ক্যাপিটাল এন দিয়ে দেখাই আর আরপিএসকে স্মল এন দিয়ে দেখাই। তো তুমি তোমার মতন যা খুশি করে দেখাতে পারো, বাট লেখার সময় যেটাই লিখবে না কেন তার ইউনিটটা লিখে দেবে, তাহলে কোনো কনফিউশন থাকবে না। তো আমি লিখতে প্রেফার করি ক্যাপিটাল এনকে লিখি আরপিএম আর স্মল এনকে লিখি আরপিএস। দেখো সেই ইউনিটগুলোই পাশে এরকম করে লিখে দেওয়া আছে। আচ্ছা, তাহলে রিভলিউশন পার মিনিট আর রিভলিউশন পার সেকেন্ডের কনসেপ্ট আশা করি বোঝা গেল। এবার আসছি রেডিয়ান পার সেকেন্ড ইউনিটটায়, কারণ রোটেশনাল মোশনের যে ইউনিটগুলো সেখানে আমরা দেখেছিলাম তাকে আমরা আরপিএম এক্সপ্রেস করতে পারি, আরপিএস এক্সপ্রেস করতে পারি, আবার রেডিয়ান পার সেকেন্ডেও এক্সপ্রেস করতে পারি। তাহলে ওমেগা ইকুয়ালস টু কী লিখতে পারি আমরা, 2 পাই ইন্টু এন। এই এনটা কি, এই এনটা অবশ্যই কিন্তু আরপিএসে। তাহলে এখানে আমরা রেডিয়ান পার সেকেন্ডের সঙ্গে আরপিএসের একটা রিলেশন পেয়ে গেলাম। তুমি যদি বলো যে আমি আরপিএসের বদলে আরপিএমের সাথে রিলেশন বার করতে চাই, তাহলে 2 পাই ইন্টু স্মল এনের জায়গায় ক্যাপিটাল এন বাই 60 লিখে দিলেই হলো, তাহলেই তুমি রেডিয়ান পার সেকেন্ডের সঙ্গে আরপিএমের রিলেশন পেয়ে গেলে। এই কাটাকুটি করে দিতে পারো। যাই হোক, মোট কথা প্রসিডিওরটা জানা নিয়ে কথা, কারণ বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। যখন ম্যাথামেটিক্যাল প্রবলেম আসবে তখন দেখবে বিভিন্নভাবে ইউনিটগুলোকে দেওয়া থাকে, আবার যেরকম যেরকম দরকার পড়বে সেরকমভাবে ইউজ করতে হবে। দেখবে যখন আমরা টর্ক নিয়ে ডিসকাস করব তখন টর্ককে লেখা হয় যখন টর্ক নিয়ে ডিসকাস করব তখন দেখবে লেখা থাকবে পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা। তাহলে এখানে যে ওমেগাটা আছে তাহলে সেটা কিসে, রেডিয়ান পার সেকেন্ডে। অথচ তোমার অঙ্কের যে ডেটাটা থাকবে সেটা ম্যাক্সিমাম টাইমেই আরপিএম বা আরপিএসে দেওয়া থাকবে, আরপিএমেই ম্যাক্সিমাম দেওয়া থাকে। তাহলে অবশ্যই তোমাকে এই ওমেগার সঙ্গে আরপিএম বা আরপিএসের রিলেশন জানতে হবে। তো তার জন্য এই জায়গাটা কিন্তু ভালো করে করে রাখবে। এবার আসছি আমরা ডিসি মেশিনের ক্লাসিফিকেশানে। কিসের ওপর বেস করে ক্লাসিফিকেশান, এক্সাইটেশনের ওপর বেস করে ক্লাসিফিকেশান। এক্সাইটেশনের ওপর বেস করে ক্লাসিফিকেশান।
ফার্স্টে একটু জেনে নেওয়া যাক তাহলে এক্সাইটেশন জিনিসটা কি। দেখো, ডিসি মেশিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি দুই ধরনের ওয়াইন্ডিং আছে, একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং আর একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। ফিল্ড ওয়াইন্ডিংয়ের কাজ কি ছিল? ফ্লাক্স প্রডিউস করা। আর আর্মেচার ওয়াইন্ডিংয়ে কী হচ্ছিল? সেখানে ভোল্টেজ জেনারেট হচ্ছিল। তো এই যে ফিল্ড ওয়াইন্ডিংয়ের কাজ হচ্ছে কি ফ্লাক্স প্রডিউস করা। ফিল্ড ওয়াইন্ডিং কখন ফ্লাক্স প্রডিউস করছে? যখন আমরা ফিল্ড ওয়াইন্ডিংয়ে একটা ডিসি সাপ্লাই দিচ্ছি। তাহলে এই যে ফিল্ড ওয়াইন্ডিংয়ে ডিসি সাপ্লাই দিচ্ছি, এই ঘটনাটাকেই বলা হয় এক্সাইটেশন, বা বলতে পারো ফিল্ড ওয়াইন্ডিংয়ে সাপ্লাই দেওয়া মানে আমরা বলতে পারি যে ফিল্ড ওয়াইন্ডিংকে এক্সাইট করছি। তো এই যে ফিল্ড ওয়াইন্ডিংয়ের যে এক্সাইটেশন, সেটার উপর বেস করে আমরা ডিসি মেশিনকে দুই ভাগে ভাগ করতে পারি। ডিসি মেশিনকে মানে সে ডিসি জেনারেটর হোক বা ডিসি মোটর হোক, তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড। এবার ব্যাপারটা হচ্ছে কি প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা কী জিনিস সেটা বুঝবো। তো সেপারেটলি এক্সাইটেড মানে কি? দেখো, দুটো ওয়াইন্ডিং আছে, তো একটা আর্মেচার ওয়াইন্ডিং আর একটা ফিল্ড ওয়াইন্ডিং। তো ফিল্ড ওয়াইন্ডিংকে যদি বাইরের থেকে আমরা ডিসি সাপ্লাই দিই, তাহলে ফিল্ড ওয়াইন্ডিংয়ে কারেন্ট ফ্লো হবে। ফিল্ড ওয়াইন্ডিংয়ে কারেন্ট ফ্লো হলে ফিল্ড ওয়াইন্ডিং ফ্লাক্স প্রডিউস করবে। তাহলে ফিল্ড ওয়াইন্ডিংয়ের যে পারপাস সেটা আমার সম্পূর্ণ হলো। তাহলে এখানে ফিল্ড ওয়াইন্ডিংয়ের যে পারপাসটা মানে ফ্লাক্স প্রডিউস করা, সেটা সম্পূর্ণ করার জন্য আমরা কি করলাম? সেটার জন্য ফিল্ড ওয়াইন্ডিংকে বাইরের থেকে একটা আলাদা ডিসি সাপ্লাই দিলাম। তাহলে বাইরের থেকে ডিসি সাপ্লাই দিচ্ছি বা বাইরের থেকে সাপ্লাই দিয়ে ফিল্ডকে এক্সাইট করছি, মানে এই ধরনের ডিসি মেশিনকে আমরা বলবো সেপারেটলি এক্সাইটেড। এই ধরনের ডিসি মেশিনকে আমরা বলবো সেপারেটলি এক্সাইটেড, যেখানে ফিল্ড ওয়াইন্ডিংকে বাইরের থেকে আলাদা একটা ডিসি সাপ্লাই দিয়ে আমরা এক্সাইট করছি। তাহলে এই গেল সেপারেটলি এক্সাইটেড। এবার আসছি সেলফ এক্সাইটেড। দেখো, আবার সেই প্রথম জায়গাটায় যাওয়া যাক, যে ডিসি মেশিনে জেনারেটর হোক বা মোটর হোক, তাতে দুই ধরনের ওয়াইন্ডিং আছে, একটা ফিল্ড ওয়াইন্ডিং আর একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। এবার জেনারেটরের কথাই ভাবো, যে আর্মেচার ওয়াইন্ডিং থেকে যে আউটপুটটা পাবো, মানে ব্রাশ থেকে যে আমি আউটপুটটা পাবো, সেটা কি ধরনের ভোল্টেজ? ডিসি ভোল্টেজ। যদি সার্কিট ক্লোজ সার্কিট থাকে তাহলে আউটপুটে কারেন্টও পাবো, সেই কারেন্টটা কি ধরনের কারেন্ট? ডিসি কারেন্ট। তাহলে ফিল্ডকে এক্সাইট করার জন্য আমি বাইরের থেকে যদি আলাদা ডিসি সাপ্লাই ইউজ না করি, দিয়ে আর্মেচারের যে আউটপুটটা পেলাম সেটা দিয়েই যদি ফিল্ডকে এক্সাইট করি, তাহলে কি নিজের কারেন্ট দিয়েই নিজেকে এক্সাইট করলাম। এই ধরনের এক্সাইটেশনকে আমরা বলি সেলফ এক্সাইটেড। আমি রিপিট করছি আর একবার, যে একটা ডিসি জেনারেটরের কথা ভাবো। ডিসি জেনারেটরে দুই ধরনের ওয়াইন্ডিং আছে, ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং। তো ডিসি জেনারেটরের যে আউটপুট সেটা তো ডিসি ভোল্টেজ, আর আউটপুট যদি আমার ক্লোজ সার্কিট হয়, মানে আউটপুটে যদি লোড কানেক্ট করা থাকে, তাহলে তো আউটপুটে কারেন্টও ফ্লো হবে। বা আরও ভালো করে, আরও এত জটিলতার মধ্যে যাওয়ার দরকারই নাই। একটা ডিসি মেশিন আছে, ডিসি জেনারেটর আছে, যার দুটো ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচারের যে আউটপুটটা সেটা ডিসি ভোল্টেজ, তো সেই ডিসি ভোল্টেজটাকেই আমি অ্যাপ্লাই করে দেব কোথায়? ফিল্ডের অ্যাক্রসে অ্যাপ্লাই করে দেব। তাহলে বাইরের থেকে আমাকে আর ফিল্ডে সাপ্লাই দিতে হচ্ছে না। তাহলে এখানে কি করলাম অ্যাকচুয়ালি? যে জেনারেটরের নিজের ভোল্টেজ বা নিজের কারেন্টটাকে দিয়েই আমি ফিল্ডকে এক্সাইট করছি। নিজের কারেন্টকে দিয়েই নিজেকে এক্সাইট করছি, মানে সেটাকে আমরা সেলফ এক্সাইটেড বলতে পারি। যদি ডিসি জেনারেটর লেখো এখানটায়, তাহলে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর লিখবে, এখানে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর লিখবে। এখানে যদি ডিসি মোটর লেখা থাকে, তাহলে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর লিখবে, এখানে সেলফ এক্সাইটেড ডিসি মোটর লিখবে। যাই হোক, আমি জাস্ট একটা স্লাইডেই সেটা বোঝানোর জন্য মেশিন লিখে রেখেছি। পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসবে সেইভাবে লিখে দেবে। জেনারেটর থাকলে জেনারেটর লিখবে, মোটর থাকলে মোটর লিখবে। এবার সেলফ এক্সাইটেডকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, সিরিজ এক্সাইটেড, শান্ট এক্সাইটেড আর কম্পাউন্ড। এগুলো সার্কিট ডায়াগ্রাম আমরা পরের স্লাইডগুলোতেই দেখব। কম্পাউন্ড যেটা আছে, কম্পাউন্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দেখো, এখানে একটা ছোট কনফিউশন অনেক সময় কাজ করে, যে কিভাবে ভাগ করব। কারণ কিছু জায়গায় দেখবে বইয়ে লেখা আছে লং শান্ট শর্ট শান্ট, আবার কিছু জায়গায় লেখা আছে দেখবে কিউমুলেটিভ কম্পাউন্ড আর ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। তো এখানে একটা স্টুডেন্টদের মধ্যে কনফিউশন তৈরি হয় যে কোনটা অ্যাকচুয়ালি লিখব।
দেখো, আমরা এখন সার্কিট ডায়াগ্রাম নিয়ে পড়ব। সার্কিট ডায়াগ্রাম নিয়ে যখন পড়ব, তার উপর বেস করে যদি আমরা ভাগ করি, তাহলে লং শান্ট আর শর্ট শান্ট। অ্যাকচুয়ালি জিনিসটা আরেকটু ভেঙে বলি, তাহলে আরও ক্লিয়ার হবে। সেলফ এক্সাইটেডে আমি করছি কি, ফিল্ড যেটা আছে সেটা আর্মেচারের আউটপুট দিয়েই এক্সাইট করছি। তাহলে বেসিক্যালি ফিল্ডকে আমাকে আর্মেচারের সাথে কানেক্ট করতে হবে। তো কানেকশান আমি কি করতে পারি, ফিল্ডকে যদি আর্মেচারের সাথে সিরিজে লাগাই তাহলে সেটা সিরিজ এক্সাইটেড হয়ে যাবে, যদি প্যারালালে লাগাই তাহলে সেটা শান্ট এক্সাইটেড হয়ে যাবে। আর সিরিজ প্যারালাল কানেকশান যদি ইউজ করি, সেখানটায় আমরা পাচ্ছি কম্পাউন্ড, তার জন্য পাবো লং শান্ট, আর একটা পাবো হচ্ছে গিয়ে শর্ট শান্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা ড্র করব তার উপর বেস করে যদি ডিভাইড করি, তাহলে আমরা এই ভাগগুলো পাবো। যদি যদি আমরা ক্যারেক্টারিস্টিক্সের ওপর ডিপেন্ড করে ভাগটা করি, যখন দেখবে ক্যারেক্টারিস্টিক্স পড়াবো তার ওপর বেস করে যদি ভাগ করি, তখন আমরা এই লং শান্টের জায়গায় লিখব কিউমুলেটিভ কম্পাউন্ড, আর শর্ট শান্টের জায়গায় ভাগটা লিখব হচ্ছে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। মোট কথা, ডিসি মেশিনকে আমরা দুই ভাগে ভাগ করব, সেপারেটলি এক্সাইটেড আর সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেডকে আবার তিন ভাগে ভাগ করা হয়, সিরিজ এক্সাইটেড, শান্ট এক্সাইটেড আর কম্পাউন্ড এক্সাইটেড। কম্পাউন্ড এক্সাইটেডকে সার্কিট ডায়াগ্রামের ওপর বেস করে আমরা লিখি লং শান্ট, শর্ট শান্ট, আর ক্যারেক্টারিস্টিক্সের ওপর বেস করে লিখি হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড আর ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। তো কিউমুলেটিভ কম্পাউন্ড আর ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড একটু সংক্ষেপে বলে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এই যে ক্যারেক্টারিস্টিক্সের কথাটা বলছি, দেখো আমরা যখন সার্কিট আঁকবো না, তখন দেখবে সিরিজ ফিল্ডের জন্য ধরো ফ্লাক্স তৈরি হচ্ছে, আবার শান্ট ফিল্ডের জন্য ফ্লাক্স তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে সিরিজ ফিল্ডের জন্য ফ্লাক্স ধরলাম ফাই এসি, আর শান্ট ফিল্ডের জন্য ধরো ফ্লাক্স ধরলাম হচ্ছে ফাই এসএইচ, ফাই এসি আর ফাই এসএইচ। এবার ফ্লাক্সের তো একটা ডিরেকশান থাকে, যদি ফাই এসি আর ফাই এসএইচ মানে সিরিজ ফিল্ডের ফ্লাক্স আর শান্ট ফিল্ডের ফ্লাক্স যদি একই ডিরেকশানে কাজ করে, তাহলে সেটা হচ্ছে গিয়ে কিউমুলেটিভ কম্পাউন্ড। যদি একে অপরের বিপরীত দিকে কাজ করে, তাহলে হচ্ছে সেটা ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। তো যাই হোক, পরীক্ষাতে যদি কোশ্চেন আসে ডিসি মেশিনের ভাগগুলো লিখতে হবে, যে ক্লাসিফিকেশনের ওপর বেস করে ডিসি মেশিন কত ধরনের হয়, দিয়ে এই চারটা ধরো তোমাকে টেবিলটা ধরো লিখতে হলো, সেটা জেনারেটরের জন্য হোক বা মোটরের জন্য হোক, তখন তুমি যাই লেখো না কেন ম্যাটার করে না। এখানে লং শান্ট, শর্ট শান্টও লিখতে পারো, বা কিউমুলেটিভ কম্পাউন্ড আর ডিফারেন্সিয়াল কম্পাউন্ড লিখতে পারো, কোনো ম্যাটারই করে না। এক্সামিনার দুটোর জন্যই নাম্বার দেবে, কারণ দুটোই অ্যাকচুয়ালি ঠিক। আচ্ছা, এবার আমরা একে একে সার্কিট ডায়াগ্রামগুলো দেখব। ফার্স্টে এদিকটা বাদ দাও, আমরা শুধু এখন ফার্স্টে বাঁ দিকটা দেখব। চলো, সেপারেটলি এক্সাইটেড কি বলেছিলাম, যে সেপারেটলি এক্সাইটেডের ক্ষেত্রে জেনারেটরের যে ফিল্ডটা আছে তাকে বাইরের থেকে আমরা একটা সাপ্লাই দিয়ে এক্সাইট করব। দেখো, এটা হচ্ছে গিয়ে ফিল্ডের রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আর এফ দিয়ে দেখানো হয়েছে, আর ওর অ্যাক্রসে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, সেটাকে ভিএফ দিয়ে দেখানো আছে, ফিল্ডের অ্যাক্রসে ভোল্টেজ বলে ভিএফ দেখানো আছে। আর এখানে একটা দেখো রিওস্ট্যাট কানেক্ট করেছি, রিওস্ট্যাট কানেক্ট করে আমরা রেজিস্ট্যান্স যদি চেঞ্জ করি, তাহলে এই ফিল্ডের যে সার্কিটটা আছে, ফিল্ডের সার্কিটের রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, রেজিস্ট্যান্স চেঞ্জ হলে কারেন্ট চেঞ্জ হবে, কারেন্ট চেঞ্জ হলে ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে সেটাও চেঞ্জ হবে। পার্মানেন্ট ম্যাগনেটের পরিবর্তে ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করার তো সুবিধা এটাই, যে আমার অ্যাজ পার রিকোয়ারমেন্ট ফ্লাক্সে চেঞ্জ করতে পারবো কারেন্টে চেঞ্জ করে। তো কারেন্টের চেঞ্জ আমরা কি করে করব, রেজিস্ট্যান্সের চেঞ্জ করে করব। তার জন্য একটা রিওস্ট্যাট লাগিয়েছি। তুমি বলতে পারো যে ভোল্টেজে চেঞ্জ করেও তো কারেন্টে চেঞ্জ করা যায়। অবশ্যই ভোল্টেজে চেঞ্জ করে কারেন্টে চেঞ্জ করা যায়, তাহলে আমার 4-5 ধরনের ভোল্টেজ সোর্স থাকতে হবে, একবার এটা লাগাবো, একবার ওটা কানেক্ট করব, এইভাবে করতে হবে। তো সেটার থেকে খুব সহজ জিনিস কি, আমরা সহজে রিওস্ট্যাট একটা কানেক্ট করে দেবো, রেজিস্ট্যান্স চেঞ্জ করব, কারেন্ট চেঞ্জ হবে, ফিল্ডের ফ্লাক্সও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এতক্ষণ অবধি ফিল্ডের পোর্শনটুকু কমপ্লিট হয়ে গেল। এবার আসা যাক আর্মেচারে। দেখো, এই পোর্শনটা হচ্ছে গিয়ে আর্মেচার, আর্মেচারের দুই সাইডে দুটো ব্রাশ কানেক্ট করা আছে। এবার আর্মেচারের ভেতরে কি থাকে, কয়েল থাকে, তো কয়েলের একটা রেজিস্ট্যান্স থাকবে, তাহলে সেই রেজিস্ট্যান্সটাকেই আমি বাইরে এঁকেছি। অ্যাকচুয়ালি ভেতরে আঁকলে মানে কন্ডাক্টর ভেতরে থাকে আর্মেচারের, তো রেজিস্ট্যান্সটাকে ভেতরে দেখানো উচিত, বাট ভুল যেটা হয়ে যায় সেটা
রেজিস্ট্যান্সকে ভেতরে এঁকে ক্যালকুলেশন করার সময় তাড়াহুড়োই অনেক সময় রেজিস্ট্যান্সের যে আছে সেটাই ইগনোর করে দেয়, ঠিক আছে, মানে সব স্টুডেন্টরা আর কি তাড়াহুড়ো করতে গিয়ে ইগনোর করে দেয়। তো সেই ভুলটা যাতে না হয় সেজন্য আর্মেচারের ভেতরে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে বাইরে এরকম সার্কিটে সিরিজে কানেক্ট করে রিপ্রেজেন্ট করা আছে। তার জন্য বিভিন্ন বই বিভিন্ন রকম পাবে। কোনো বই আর্মেচার রেজিস্ট্যান্সটাকে ভেতরে ড্র করা থাকে, কোনো বই আর্মেচার রেজিস্ট্যান্সটাকে এইভাবে সিরিজে বাইরে ড্র করা থাকে। যে কোনো একটা করতে পারো, ভুলের কিছুই নেই, দুটোই ঠিক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার আর্মেচারের পোর্শনের সার্কিটটা। আর্মেচারের সঙ্গে যে রেজিস্ট্যান্স আছে সেটাকে আর এ দেখানো আছে, লোড কানেক্ট করা আছে, লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাকে ভিটি দিয়ে দেখানো আছে, টার্মিনাল ভোল্টেজ, আর ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে দেখানো আছে আইএল। দেখো এখানটায় আর্মেচারের মধ্যে দিয়ে যে এই এই যে সার্কিট, এটা কি এখানে সব কিছু সিরিজে কানেক্ট করা আছে। তাহলে লোডের অ্যাক্রসে যে কারেন্ট মানে আইএল, সেই কারেন্টটাই তো ফ্লো হচ্ছে কোথা দিয়ে, আর্মেচারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে সেই কারেন্টটাকে তুমি লিখতে পারো কি আর্মেচার কারেন্ট আইএ। তো এতগুলো কারেন্ট আলাদা আলাদা নাম না দিয়ে আমরা একটা সিম্পল কারেন্ট আই নাম দিয়ে নিতে পারি, কারণ এখানে যেহেতু আর্মেচারের রেজিস্ট্যান্স লোড এগুলো সব সিরিজেই কানেক্ট করা আছে, তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে বলতেই পারি আইএল ইকুয়ালস টু আই, এ ইকুয়ালস টু আই। এবার আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেব। এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দিচ্ছি। কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে, ফার্স্টে দেখো মাইনাস ইজির থেকে প্লাস ইজির, মানে ইজিতে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, মাইনাস থেকে প্লাসের দিকে গেলে ভোল্টেজ রাইজ হলো, ভোল্টেজ রাইজকে আমরা পজিটিভ ধরলাম, তাহলে ইজি লিখলাম। তারপরে কারেন্ট যাচ্ছে কোথায়, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট যাচ্ছে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোন ডিরেকশানে, এই ডিরেকশানে, আমিও যাচ্ছি ওই ডিরেকশানে। আর কারেন্ট কোথা থেকে কোথায় যায়, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে, তাহলে আমি অ্যাকচুয়ালি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছি। তাহলে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ রাইজকে আমরা পজিটিভ নিয়েছিলাম, ভোল্টেজ ড্রপকে আমরা নেগেটিভ নেব, নেগেটিভ সাইন দিয়ে নিলাম। কতটা ড্রপ হবে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। আর্মেচারের কারেন্টটা কত, ওই লোড কারেন্ট, সেটি কারেন্টটাকে আমরা আই ধরে নিয়েছিলাম, তাহলে আই ইনটু আর এ। তারপরে কি আছে, তারপরে যাচ্ছি এখান থেকে এখানে, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছি, তাহলে আবার ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ রাইজকে নিয়েছিলাম পজিটিভ, ভোল্টেজ ড্রপকে নিয়েছিলাম পজিটিভ, ভোল্টেজ ড্রপকে নিলাম নেগেটিভ। তাহলে ইজি মাইনাস আই আর এ মাইনাস ভিটি ইকুয়ালস টু জিরো। যদি এই মাইনাসগুলোকে এদিকে নিয়ে চলে যাও তাহলে হয়ে যাবে ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আই আর এ। এখানে একটা জিনিস বলি যে আমরা ব্রাশের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা আছে সেটাকে ইগনোর করেছি। যদি ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকেও অ্যাড করতে চাও তাহলে কি হবে, ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আই আর এ প্লাস টু ভিবি। একটা ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি ভিবি হয় তাহলে দুটো ব্রাশের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ড্রপ হবে টু ভিবি। তাহলে এটা হচ্ছে গিয়ে টোটাল মানে অ্যাকচুয়াল ভোল্টেজের যে ইকুয়েশানটা ইজির, সেটা সার্কিট ডায়াগ্রাম থেকে যেটা আমরা পাই। যদি ভিবিকে ইগনোর করা হয় তাহলে ইজি ইকুয়ালস টু এটা হবে, আর ভিবিকে ধরলে এর সঙ্গে টু ভিবি অ্যাড করে নেবে। এই টু ভিবি জায়গাটায় একটা ছোট ভুল হয় অঙ্ক করতে গিয়ে, সেটা আমি একটু বলে নিই আগে। যে কোশ্চেনে ভোল্টেজ ড্রপের ব্রাশের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা কি হিসেবে দেওয়া আছে একটু ভালো করে পড়বে। অনেক জায়গায় এরকম লেখা থাকে যে ভোল্টেজ ড্রপ পার ব্রাশ হচ্ছে গিয়ে, সাপোজ বলে দিল ভোল্টেজ ড্রপ পার ব্রাশ বলে দিল 1 ভোল্ট, তাহলে সেখানে ভিবির ভ্যালু বলছে কত 1 ভোল্ট। কারণ এখানে আমরা যে টু ভিবিটা লিখেছি সেখানে কি ধরা আছে, এই ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিবি, এই ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিবি, মানে প্রত্যেকটা ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিবি। আর অঙ্কেও তোমাকে বলে দিয়েছে ভোল্টেজ ড্রপ পার ব্রাশ 1 ভোল্ট, তাহলে ভিবির ভ্যালু হচ্ছে গিয়ে 1 ভোল্ট, টোটাল ড্রপ হচ্ছে গিয়ে এখানটায় তাহলে 2 ইন্টু 1 দিয়ে 2 ভোল্ট। এটা গেল হচ্ছে কি এক ধরনের অঙ্ক। কিছু কিছু অঙ্কেও বলে দেওয়া থাকে যে টোটাল ড্রপ, কিছু কিছু অঙ্কে বলে দেওয়া থাকে টোটাল ড্রপ অ্যাক্রস ব্রাশ। ধরো তোমাকে বলে দিল টোটাল ড্রপ অ্যাক্রস ব্রাশ বলে দিল 2 ভোল্ট, তাহলে এখানে কিন্তু বেসিক্যালি 2 ভিবির ভ্যালু বলে দিল 2 ভোল্ট, 2 ভিবির ভ্যালু বলে দিল 2 ভোল্ট। এখানে ভুল করে ভিবির ভ্যালু 2 ভোল্ট বসিয়ে দিও না। যদি বলতো যে ভোল্টেজ ড্রপ পার ব্রাশ 2 ভোল্ট তাহলে ভিবির ভ্যালু 2 বসাতে ঠিক ছিল, একটা ব্রাশে 2 ভোল্ট, দুটো ব্রাশে টোটাল 4 ভোল্ট। কিন্তু এখানে বলে দিয়েছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ব্রাশেস ইকুয়ালস টু 2 ভোল্ট, মানে দুটো ব্রাশ নিয়ে টোটাল ভোল্টেজ ড্রপ হচ্ছে কত 2 ভোল্ট। তাহলে
দুটো ব্রাশে এখানে ড্রপ কত, এখানে ভিবি এখানে ভিবি, তাহলে টোটাল কত হলো 2 ভিবি, তাহলে 2 ভিবি ইকুয়ালস টু এখানে বলে দিয়েছে 2, তাহলে অঙ্কের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভালো করে পড়বে। তাহলে এটা গেল আমার সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। ডিসি মোটর যদি হতো, মানে সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর যদি হতো, তাহলে কি হতো, তখন আমরা এই লোডটাকে খুলে দেব। কারণ মোটরের ক্ষেত্রে কি হয়, দেখো জেনারেটরের ক্ষেত্রে এখানে আমি মেকানিক্যাল ইনপুট দিয়েছিলাম, তার বদলে ইলেকট্রিক্যাল আউটপুট পেলাম, এটা ছিল জেনারেটর। মোটরের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক্যাল ইনপুট দেবো, তাহলে এখানে আর লোডটা থাকবে না, এখানে আমরা একটা ডিসি সাপ্লাই দেব, সেটা হচ্ছে কি আমার ইনপুট। দেখো সার্কিটের তো কোনো চেঞ্জ নাই, এটা আগেও বলেছি যে জেনারেটর হোক বা মোটর হোক ওদের কনস্ট্রাকশান হচ্ছে গিয়ে সেম, তুমি কিভাবে ইউজ করছো তার উপর বেস করবে, যে তার উপর বেস করে ডিসাইডেড হবে যে সেটা জেনারেটর না মোটর। জেনারেটরের ক্ষেত্রে এখানে লোড লাগিয়েছিলে, মোটরের ক্ষেত্রে এখানে সাপ্লাই দেবে, আর তো কিছু ডিফারেন্স থাকবে না। ডিফারেন্স যেগুলো হবে সেগুলো হচ্ছে গিয়ে কারেন্টের ডিরেকশান। দেখো এখানে তো কিছু চেঞ্জ করিনি আমি, যার জন্য এই জিনিসটা তো সেমই আছে। এখানে আর্মেচার থেকে কারেন্ট যাচ্ছিল লোডের দিকে, সেটাই স্বাভাবিক, আর এখানে ইনপুট সাইড তো এটা, তাহলে ইনপুট থেকে দেখো কারেন্টের ডিরেকশানটা কোন দিকে, এই সাইডে, যেটা ছিল এখানে এই সাইডে, আর তো কোনো ডিফারেন্স নাই। তাহলে এবার এখানটায় তুমি কেভিএল লাগিয়ে দাও, কেভিএল লাগালে কি হবে, এখান থেকে এখানে যাচ্ছি, ভোল্টেজ রাইজ, কত ভোল্টেজ রাইজ হলো ভিটি, তারপর এখানে কি হচ্ছে ভোল্টেজ ড্রপ, কত ড্রপ হলো মাইনাস আই আরে, তারপর কি হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, কতটা ড্রপ হলো মাইনাস ইবি ইকুয়ালস টু 0, দেখো সেটাই লেখা আছে। তারপরে মাইনাসগুলোকে ওদিকে নিয়ে চলে যাও, পেয়ে যাবে ভিটি ইকুয়ালস টু ইবি প্লাস আইআরএ। আর যদি ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যোগ করতে চাও তাহলে 2 ভিবি লিখে দেবে, প্রত্যেকটা ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিবি, দুটো ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 2 ভিবি। তাহলে এই গেল হচ্ছে গিয়ে সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা কেভিএল অ্যাপ্লাই করে এই ইকুয়েশানগুলো বের করতে পারি। চেষ্টা করবে মুখস্থ না করার, কারণ সার্কিট ডায়াগ্রাম যে ড্র করতে জানে সে কেভিএল অ্যাপ্লাই করে ডিরেক্ট লিখে দিতে পারবে। মুশকিলটা হয় মুখস্থ করতে গিয়ে এটাই, জেনারেটরের ক্ষেত্রে ইকুয়েশান এটা, মোটরের ক্ষেত্রে ইকুয়েশান এটা, যদি শুধু মুখস্থ করে যাও সার্কিট ডায়াগ্রাম মনে না থাকে, তখন দেখা গেল পরীক্ষার সময় মোটরের ইকুয়েশানটা লিখতে গিয়ে লিখে দিলে জেনারেটরের ইকুয়েশানটা, কারণ অলমোস্ট সেম, শুধু ভিটি আর ইবির সাইডটা আলাদা, এখানে ইজিটা এদিকে ভিটি ডান দিকে, এখানে দেখো ইবি ডান দিকে ভিটি হচ্ছে বাঁ দিকে। পরীক্ষায় তাড়াহুড়ো করতে গিয়ে ভুলটা এখানটাই হয়, যার জন্য সার্কিট ডায়াগ্রামটা ড্র করে কেভিএল অ্যাপ্লাই করে বের করাটা খুব জরুরি। আর যখন আমরা এর ওপর বেস করে অঙ্ক করব, ফার্স্ট কাজ দেখো ওখানে কতগুলো ক্লাসিফিকেশান দেখেছিলাম, একটা দুটোর মধ্যে ভাগ হচ্ছে কোনটা, এখানে বলতে পারো একটা দুটো তিনটে চারটে, আচ্ছা এই ভাগটাকে ধরলাম না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল 5টা ভাগ। তাহলে আমি জেনারেটরের জন্য 5টা সার্কিট পাবো, মানে সার্কিট ডায়াগ্রাম তো আমার একই, কারেন্টের ডিরেকশন তো আলাদা আলাদা হবে, তো জেনারেটরের 5টা পাবো, মোটরের 5টা পাবো, তাহলে 10টা পাচ্ছি। তাহলে 10টার জন্য কি 10টা আলাদা আলাদা ইকুয়েশান পাবো, ফালতু আমি মনে রাখতে যাবো কারণ আমি সার্কিট ডায়াগ্রাম মনে রাখবো, সার্কিট ডায়াগ্রাম মনে থাকলেই তো আমি কেভিএল অ্যাপ্লাই করে ইজিলি বার করে নিতে পারবো, ফালতু মুখস্থ করে লাভ নেই। এবার আসছি দেখো সেলফ এক্সাইটেড। সেলফ এক্সাইটেডের মধ্যে ফার্স্ট যে ভাগটা আমি আসছি ডিসকাস করবো এখানটায়, সেটা হচ্ছে গিয়ে শান্ট এক্সাইটেড। দেখো কি বলেছিলাম যে নিজের ভোল্টেজকে দিয়ে, মানে নিজের কারেন্টকে দিয়ে নিজেকে আমি এক্সাইট করছি, দেখো সেটাই করা আছে এখানটায়। যেহেতু নাম কি শান্ট এক্সাইটেড, তার মানে কি হবে, ফিল্ডকে আমি আর্মেচারের সঙ্গে প্যারালালে কানেক্ট করব। আর্মেচার কোনটা, এই টোটালটা হচ্ছে গিয়ে আর্মেচার, অ্যাকচুয়ালি এইটুকু পোর্শন হচ্ছে আর্মেচার, কিন্তু রেজিস্ট্যান্সটার ভেতরে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে তো আমি বাইরে দেখিয়েছি, তার জন্য আমি টোটালটাকে এখন আর্মেচার বলছি, তার জন্য আমি টোটালটাকে আর্মেচার বলছি, আর কিছুই না। যাই হোক, তো দেখো এই যে ফিল্ডটা আছে, ফিল্ডটা কি করা আছে, এই আর্মেচারের সঙ্গে প্যারালালে কানেক্ট করা আছে, এই সাইডে লোড কানেক্ট করা আছে, তারপরে দেখো এখানে ভোল্টেজ কত তৈরি হবে ইজি, সেখান থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে আইএ কারেন্টটা এই নোডে আসার পর 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, লোড দিয়ে যাচ্ছে আইএল কারেন্ট আর ফিল্ড দিয়ে যাচ্ছে আইএসএইচ কারেন্ট। আচ্ছা, নামগুলো কিভাবে দিচ্ছি, লোড কারেন্ট বলে আইএল, আর্মেচার কারেন্ট বলে আইএ, শান্ট ফিল্ড কারেন্ট বলে আইএসএইচ, মানে ওয়ার্ডের ফার্স্ট দুটো বা ফার্স্ট একটা লেটার নিয়ে আমরা নামগুলো দিচ্ছি। কি কি করতে পারি এখানটায়, কেসিএল অ্যাপ্লাই করে দাও এই নোডে, আইএ কারেন্ট ঢুকছে, আইএল আর আইএসএইচ বেরিয়ে যাচ্ছে, তাহলে আইএ ইকুয়ালস টু আইএসএইচ প্লাস আইএল। আর কি বলতে পারি এখানটায়, দেখো এই ব্রাঞ্চটা
আর এই ব্রাঞ্চটা, তিনটে ব্রাঞ্চ কিসে আছে? প্যারালালে কানেক্টেড আছে। তাহলে এর অ্যাক্রসেও ভোল্টেজ ভিটি, এই টোটালটার অ্যাক্রসেও ভোল্টেজ ভিটি, আর ফিল্ডের অ্যাক্রসেও ভোল্টেজ হচ্ছে ভিটি। ফিল্ডের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আইএসএইচ কারেন্ট যাচ্ছে। আইএসএইচ কারেন্ট সমান কি হয়? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। আইএসএইচ বার করছি মানে ফিল্ডের কারেন্ট বার করছি, তাহলে ফিল্ডের অ্যাক্রসে ভোল্টেজ নিতে হবে, মানে এই ভোল্টেজটা নিতে হবে। সেই ভোল্টেজটা কার সঙ্গে সমান দেখলাম? ভিটির সাথে সমান। তো তাহলে ভোল্টেজ কত? ভিটি। আর রেজিস্ট্যান্স কত? আরএসএইচ। তাহলে আমরা লিখতে পারি আইএসএইচ সমান ভিটি বাই আরএসএইচ। তারপরে তো একই রকমভাবে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেবো। এই ডিরেকশানে কেভিএল অ্যাপ্লাই করে দাও, পেয়ে যাবে ইজি মাইনাস আইএআরএ মাইনাস ভিটি ইকুয়ালস টু জিরো। মাইনাসগুলো ওইদিকে নিয়ে চলে যাও, সব প্লাস হয়ে যাবে। যদি বলো যে আমি ভোল্টেজ ড্রপকেও অ্যাড করব, তাহলে এর সঙ্গে আরও 2VB অ্যাড করে দাও, তাহলে হয়ে যাবে কমপ্লিট ইকুয়েশান পেয়ে যাবে। আর ভোল্টেজ ড্রপকে ইগনোর করলে, এটা মানে ব্রাসের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে ইগনোর করলে 2VBটা বাদ চলে যাবে, আর তো কিছুই না। যখন আমরা মোটরের কথা বলবো তখন কি করব? লোডটাকে ডিসকানেক্ট করে দেব, এই সাইডে ইলেকট্রিক্যাল ইনপুট হবে, আর এখান থেকে আমরা মেকানিক্যাল আউটপুট পাবো। দেখো সেই জিনিসটাই এখানটায় করা আছে। লোড খুলে দিয়ে আমি এখানটায় ইলেকট্রিক্যাল ইনপুট দিলাম, ব্যাস। সার্কিটের তো আমার বাকি কিছু চেঞ্জ নাই। জেনারেটরের ক্ষেত্রে কী হচ্ছিল? কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছিল আর এখান থেকে এদিক দিয়ে আসছিল। এটার ক্ষেত্রে কী হবে? কারেন্টটা এখানটায় ঢুকছে, এই নোডে আসার পর কিছু কারেন্ট এদিক দিয়ে বেরোবে, বাকি কারেন্ট এদিক দিয়ে পাস করবে। তাহলে যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করো তাহলে কী হবে? এই নোডে আই কারেন্ট ঢুকছে, বাকি দুটো কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে আই ইকুয়ালস টু আই এ প্লাস আইএসএইচ। মুখস্থ করতে গেলে প্রবলেমটা কোথায়? দেখো এই ইকুয়েশান আর এই ইকুয়েশান অলমোস্ট সেম। তাড়াহুড়ো করতে গিয়ে মোটরেরটা জেনারেটর বা জেনারেটরটা মোটর ঘরে চাপিয়ে দেবে, তার থেকে বেটার কি যখনই কোশ্চেন দেখবে যে লেখা আছে ডিসি শান্ট মোটরস, কোনো অঙ্কে দেওয়া আছে, সাথে সাথে ডিসি শান্ট মোটরের ছবি এঁকে নিয়ে কোথায় কি কারেন্টের ডিরেকশন সমস্ত কিছু লিখে নিয়ে কোশ্চেন থেকে তখন ডেটাগুলোকে সেপারেট করবে। যাই হোক, একই রকমভাবে এখানকার ভোল্টেজ ভিটি, তার সাথে প্যারালালে আছে বলে এই টোটালটার ভোল্টেজ ভিটি, তার সাথে প্যারালালে আরএসএইচ আছে বলে টোটালটার ভোল্টেজ ভিটি। তাহলে আরএসএইচের মধ্যে কারেন্ট কত দেখাবো? শান্ট ফিল্ড কারেন্ট আইএসএইচ ইকুয়ালস টু ভিটি ডিভাইডেড বাই আরএসএইচ। একই রকমভাবে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে কি পাবো? ভিটি মাইনাস আইআরএ মাইনাস ইবি ইকুয়ালস টু জিরো। মাইনাসগুলোকে ওদিকে নিয়ে চলে গেলে হয়ে গেল প্লাস। যদি আমি ব্রাসের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে ধরতে চাই তাহলে হবে 2VB। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে সিরিজ এক্সাইটেড হোক, শান্ট এক্সাইটেড হোক বা কম্পাউন্ড হোক, এই যে মানে সবগুলোই কার ভাগ? সেলফ এক্সাইটেশনের ভাগ। তো সেলফ এক্সাইটেশনে কি বলছি? যে আর্মেচারের যে আউটপুটটা সেটা তো ডিসি, সেটাকে দিয়েই আমরা ফিল্ডকে এক্সাইট করছি। বাইরের থেকে আর আমার সোর্সের কি দরকার আছে ফিল্ডকে এক্সাইট করার জন্য? এবার এখান থেকে একটা কোশ্চেন স্বাভাবিকভাবে মনে আসা খুব স্বাভাবিক, যে যখন মোটরটা আমি স্টার্ট করছি বা জেনারেটরটা যখন আমি স্টার্ট করছি, জেনারেটরের কথা ভাবো, জেনারেটরকে যখন আমি স্টার্ট করছি, এটাকে যখন স্টার্ট করব, স্টার্টিংয়ের সময় ইজি কত? স্টার্টিংয়ের সময় ইজি তো জিরো, কি তাই তো নাকি? কারণ আমরা কি দেখেছিলাম, যদি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়েই বলতে চাই, ইজি ইকুয়ালস টু কি? NP5Z বাই 60A। স্টার্টিংয়ের সময় এন জিরো, তাহলে ইজি জিরো। ইজি যদি জিরো হয়, আইএ কত হবে? জিরো। আইএ জিরো হলে আইএসএইচ জিরো, মানে ফ্লাক্স জিরো। তাহলে ফ্লাক্সই তো নাই, তাহলে স্টার্টিংয়ের সময় ফ্লাক্সই যদি না থাকে তাহলে ফ্লাক্সের চেঞ্জের তো কোনো কোশ্চেনই আসে না, ভোল্টেজ জেনারেট হওয়ারও কোশ্চেন আসছে না, তাহলে সেলফ এক্সাইটেড হলো কি করে? এটা কিন্তু একটা কোশ্চেন থেকে গেল আপাতত। যে আমি কি বলছি ভালো করে খেয়াল করো, স্টার্টিংয়ের সময় ইজি হচ্ছে কত? জিরো। স্টার্টিংয়ের সময় ইজি জিরো। ইজি যদি জিরো হয় তাহলে আইএ জিরো। তাহলে এই ইকুয়েশানে বা ইকুয়েশান থেকে দেখার দরকারটাই বাকি, এই আইএ থেকেই তো আমার আইএসএইচ আর আইএল এর উৎপত্তি। তো আইএই যদি জিরো হয়ে যায়, আইএসএইচও তো জিরো। তাহলে আইএসএইচও যদি জিরো হয়ে যায় তাহলে ফিল্ডের কারেন্ট কত? জিরো। ফিল্ডের যদি কারেন্ট জিরো হয় তাহলে ফিল্ডে কোনো ফ্লাক্সই নাই এখন। ফিল্ডে যদি ফ্লাক্স না থাকে তাহলে বাইরের থেকে আমি এটাকে যতই ঘোরাই না কেন আলটিমেটলি তো ভোল্টেজই তৈরি হবে না। তাহলে স্টার্টিং কিভাবে পসিবল? তাহলে স্টার্টিংয়ের সময় একটা কিন্তু প্রবলেম আপাতত বুঝতেই পারছো যে একটা প্রবলেম হতে পারে। তো হয় না,
কেন হয় না সেটা আমরা এই টপিকগুলো যখন শেষ হবে, সার্কিট ডায়াগ্রাম, তার উপর বেস করে অঙ্ক, তখন ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওর বলে একটা টপিক পাবো। সেই টপিকে গিয়ে দেখব যে কেন তা সত্ত্বেও, এই অসুবিধাটা সত্ত্বেও কি করে ভোল্টেজ জেনারেট হচ্ছে। মানে এখন অবধি যেটা বললাম তার বেসে তো ভোল্টেজ তৈরি হচ্ছে না, কিন্তু ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওরে গিয়ে আমরা দেখব কি করে তাহলে স্টার্টিংয়ের সময় ভোল্টেজটা তৈরি হচ্ছে। তাহলে সেই পর্যন্ত যতক্ষণ না ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওর পড়া হচ্ছে, যেটা এর পরে গিয়ে আছে, ততক্ষণ অবধি এটা মেনে চলো যে এই প্রসিডিওরে বা জিনিসগুলো কাজ করে। যখন ভোল্টেজ বিল্ড আপ প্রসিডিওর পড়া হয়ে যাবে তখন ক্লিয়ার হয়ে যাবে যে স্টার্টিংয়ের সময়তে আর্মেচার কারেন্ট 0 থাকা সত্ত্বেও কিভাবে আমার ইজিটা জেনারেট হচ্ছে। ইভেন তখন আমরা এটাও দেখব যে কি কি হলে আমার এই ইজিটা তারপরেও তৈরি হবে না, সেটাও আমরা সেখানে দেখব ভোল্টেজ বিল্ড আপ যখন পড়ব। তাহলে শান্ট এক্সাইটেড হয়ে গেল। এবার আসছি আমরা সিরিজ এক্সাইটেডে। সিরিজ এক্সাইটেডে কি হবে, আর্মেচারের সঙ্গে ফিল্ডটাকে সিরিজে কানেক্ট করা থাকবে। দেখো আর্মেচারের সঙ্গে এই যে আর্মেচার আছে এটা, তার সঙ্গে ফিল্ডটাকে সিরিজে কানেক্ট করা আছে। তাহলে এখানে তো সব কিছুই সিরিজে কানেক্ট করা আছে, তার মানে যেটাই আর্মেচারের ভেতরে কারেন্ট সেটাই সিরিজ ফিল্ডের কারেন্ট, সেটাই হচ্ছে গিয়ে লোড কারেন্ট। দেখো সেটাই লেখা আছে লোড কারেন্ট আইএল ইকুয়ালস টু সিরিজ ফিল্ড কারেন্ট আইএসি ইকুয়ালস টু আর্মেচার কারেন্ট আইএ। তো তিনটে কারেন্টকে আলাদা আলাদা নাম দেওয়ার দরকার কি আছে, তিনটে যদি সমান হয় তার জন্য আমরা একটা আই নাম দিয়ে নিয়েছি। এবার সিম্পলি আমরা কি করব, জিনিসে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেব। কি হবে, ইজি মাইনাস আইআরএ মাইনাস আইআরএসি মাইনাস ভিটি ইকুয়ালস টু 0, মাইনাসগুলোকে ওদিকে নিয়ে চলে যাব, প্লাস হয়ে গেল, এই দুটোর থেকে আই কমন যায়, লিখে দিলাম ইজি ইকুয়ালস টু ভিটি প্লাস আই মানে আই ইন্টু আর এ প্লাস আর এসি। যদি আমি ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অ্যাড করতে চাই তাহলে তার সঙ্গে 2 ভিবি, এই আর তো কোনো ব্যাপার নাই। এটা তো গেল জেনারেটর। এবার আসছি আমি মোটরে কি করব, লোড খুলে দিলাম এখানকার, এখানে ইনপুট দিতে হবে, আর এখান থেকে আমি এখন আউটপুট পাবো মোটরের ক্ষেত্রে, যার জন্য দেখো এখানে ইলেকট্রিক্যাল ইনপুট দিয়েছি। এটা হচ্ছে গিয়ে টার্মিনাল ভোল্টেজ, এতক্ষণ কারেন্ট বাইরের দিকে যাচ্ছিল, এবার ভেতরের দিকে যাবে, সেম একই। এবার আমরা কেভিএল অ্যাপ্লাই করব, যার জন্য দেখো ভিটি মাইনাস আইআরএসি মাইনাস আইআরএ মাইনাস ইবি ইকুয়ালস টু 0, মাইনাসগুলোকে ওদিকে নিয়ে চলে যাও, তারপরে এখান থেকে আই কমন নিয়ে নাও, পেয়ে গেলে হচ্ছে গিয়ে ভিটি ইকুয়ালস টু ইবি প্লাস আই ইন্টু আর এ প্লাস আর এসি। একই রকমভাবে যদি ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অ্যাড করতে চাও তাহলে এদিকে 2 ভিবি অ্যাড করে দাও। এবার আসছি আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফার্স্টে আসছি লং শান্ট। দেখো লং শান্ট হোক বা শর্ট শান্ট হোক, এখানে সিরিজ ফিল্ড আর শান্ট ফিল্ড দুটোই প্রেজেন্ট থাকবে, তাদের কানেকশানগুলো আলাদা হবে। কীরকমভাবে হবে দেখো, যখন লং শান্টের কথা বলছি, লং শান্টের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে গিয়ে আর্মেচার, মানে আর্মেচার রেজিস্ট্যান্স, তার সঙ্গে সিরিজে কে থাকছে সিরিজ ফিল্ড, আর এই টোটালটার সঙ্গে শান্ট ফিল্ড থাকছে হচ্ছে গিয়ে প্যারালালে। আর একবার দেখাচ্ছি, দেখে নাও, আর্মেচার আর সিরিজ ফিল্ডকে কানেক্ট করলে, টোটালটার সঙ্গে ফিল্ডকে প্যারালালে কানেক্ট করলে সেটা হচ্ছে গিয়ে লং শান্ট। আর শর্ট শান্টটা একবার দেখে নাও, কম্পেয়ার করে পড়লে মনে থাকবে বেশি। এখানে আর্মেচার ছিল, আর্মেচারের সঙ্গে ফার্স্টে প্যারালালে শান্ট ফিল্ড কানেক্ট করে নিলে, তারপর টোটালটার সঙ্গে সিরিজ ফিল্ডটাকে সিরিজে কানেক্ট করলে, দেখো দুটো ডিফারেন্স বোঝো। এখানে আর্মেচার আর সিরিজ ফিল্ডকে ফার্স্টে সিরিজে কানেক্ট করে নিয়েছো, দিয়ে টোটাল যে কম্বিনেশানটা, এই যে টোটাল কম্বিনেশানটা, তার সঙ্গে শান্ট ফিল্ডকে প্যারালালে কানেক্ট করেছে, এটা লং শান্ট। শর্ট শান্টের ক্ষেত্রে আর্মেচার, এই যে এটা গেল আর্মেচার আর এটা গেল শান্ট ফিল্ড, এটাকে ফার্স্টে প্যারালালে কানেক্ট করে নিয়েছো, তারপর সেই কম্বিনেশানটার সঙ্গে সিরিজ ফিল্ডকে কানেক্ট করা আছে। কি করব আমরা এখানটা, এবার এই যে মেশিনটা, এটার শান্টের সঙ্গে শান্ট জেনারেটর বা শান্ট মোটরের সঙ্গে বিশেষ কিছু ডিফারেন্স নাই এক্সপ্রেশনের ক্ষেত্রে, মানে ওখানেও যে প্রসিডিওর করেছিলাম এখানেও সেম প্রসিডিওরেই করব। চলো দেখা যাক। জেনারেটেড ইএমএফ তৈরি হলো ইজি, তারপরে এখান থেকে কারেন্ট কত বেরাচ্ছে আইএ,
আইএ কারেন্টটা এখানটায় এসে দুই ভাগে ভাগ হচ্ছে, শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে আইএসএইচ, লোডের মধ্যে দিয়ে যাচ্ছে আইএল। তাহলে এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি কী লিখতে পারবো? আইএ ইকুয়ালস টু আইএসএইচ প্লাস আইএল। এই অবধি ক্লিয়ার আশা করি। তারপরে আমি আইএসএইচের ভ্যালু বার করতে চাইছি, একই রকমভাবে আইএসএইচ সমান কী হবে? আইএসএইচ সমান ভিটি বাই আরএসএইচ। ভিটি বাই আরএসএইচ কেন? কারণ এটা এটা আর ফিল্ড তিনটে প্যারালালে কানেক্ট আছে, তাহলে তিনটের অ্যাক্রসেই ভোল্টেজ সেম, সেই ভোল্টেজটা কত? ভিটি। আর ফিল্ডের রেজিস্ট্যান্স কত? আরএসএইচ। তাহলে ভিটি বাই আরএসএইচ করলে আমরা পেয়ে যাব আইএসএইচ। তারপরে কি করব? কেভিএল অ্যাপ্লাই করে দাও সিম্পলি। ফার্স্টে আছে কে? ইজি হলো। তারপরে ভোল্টেজ ড্রপ কোথায় হচ্ছে? আর্মেচারের রেজিস্ট্যান্সে মাইনাস আইএআরে। তারপরে ভোল্টেজ ড্রপ কোথায় হচ্ছে? এখানটায় সিরিজ ফিল্ডে মাইনাস আইএআরএসি। তারপরে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটা কত? মাইনাস ভিটি ইকুয়ালস টু 0। মাইনাসগুলোকে ওদিকে নিয়ে চলে যাও, আইএটাকে কমন নিয়ে নাও, পেয়ে যাবে এই ইকুয়েশনটা। ব্রাসের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে যদি অ্যাড করতে চাও তাহলে এখানে প্লাস 2 ভিভি করে দাও। যদি আমরা মোটর পড়ি, মোটরের ক্ষেত্রে কী হবে? লোড খুলে দেবো, ইলেকট্রিক্যাল ইনপুট দেবো এখানটায়। লোড খুলে দিয়ে দেখো ইলেকট্রিক্যাল ইনপুট দিয়েছি, এখানে কারেন্ট যাচ্ছিল বাইরের দিকে, এখানে কারেন্ট ঢুকবে ভেতরের দিকে। কারেন্ট ভেতরে ঢোকার পর এই নোডে যখন আসবে দুই ভাগে ভাগ হয়ে যাবে, আর্মেচারের মধ্যে দিয়ে যাবে আইএ, ফিল্ডের মধ্যে দিয়ে যাবে আইএসএইচ, মানে শান্ট ফিল্ডের মধ্যে দিয়ে যাবে আইএসএইচ। তাহলে একইভাবে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি এই নোডটাতে, কী লিখতে পারবো? আই ইকুয়ালস টু আইএ প্লাস আইএসএইচ। দেখো সেটাই লেখা আছে। সিমিলারলি এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ তিনটেই হচ্ছে সমান। সেটা কার সাথে সমান? ভিটির সাথে সমান, কারণ ওগুলো আছে প্যারালালে। তাহলে একই রকমভাবে আইএসএইচ সমান কী হবে? ভিটি ডিভাইডেড বাই আরএসএইচ। তারপর সিম্পল আবার আমরা কেভিএল অ্যাপ্লাই করে দেবো। কেভিএল অ্যাপ্লাই করে এটা বের করে নেবে, আসবে হচ্ছে ভিটি ইকুয়ালস টু ইবি প্লাস আইএ ইন্টু আর এ প্লাস আরএসি। আর যদি ব্রাসের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপকে অ্যাড করতে চাও তাহলে এর সঙ্গে 2 ভিভি করে নাও, ব্যাস। আর তো কোনো অসুবিধার থাকার কথা নয়। এবার আসছি আমরা শর্ট শান্টে। শর্ট শান্টের ক্ষেত্রে এখানে যখন আমরা কেসিএল অ্যাপ্লাই করছি, কি দেখছি? আইএ কারেন্ট যাচ্ছে ওই নোড থেকে, দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, শান্টের মধ্যে দিয়ে যাবে আইএসএইচ, এদিক দিয়ে যাবে আইএল। তাহলে আইএ ইকুয়ালস টু কী হবে? আইএসএইচ প্লাস আইএল। দেখো সেটাই করা আছে। শান্ট মোটর আর লং শান্ট মোটরের থেকে শর্ট শান্টের এক্সপ্রেশন বার করার সময় যে পার্থক্যটা থাকবে সেটা এখানটাতেই। দেখো এখানে এটা, এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা তিনটে ছিল প্যারালালে কানেক্টেড, বা এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা তিনটে ছিল প্যারালালে শান্টের ক্ষেত্রে, আর তার আগে দেখলাম লং শান্টের ক্ষেত্রে। শর্ট শান্টের ক্ষেত্রে দেখো এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা প্যারালালে কানেক্টেড আছে ঠিকই, কিন্তু কিন্তু এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা কিন্তু প্যারালালে কানেক্টেড নেই। কেন? কারণ মাঝখানে এই যে রেজিস্ট্যান্সটা আছে সেখানটায় ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এতক্ষণ ধরে আমরা লং শান্ট বা শান্ট জেনারেটরের ক্ষেত্রে বা শান্ট মোটরের ক্ষেত্রে বা লং শান্ট মোটরের ক্ষেত্রে কি লিখে আসছিলাম? যে শান্ট ফিল্ড কারেন্ট আইএসএইচ ইকুয়ালস টু ভিটি বাই আরএসএইচ, কারণ ব্রাঞ্চগুলো সব প্যারালালে ছিল। এখানে কিন্তু আমরা লিখতে পারবো না। কেন পারবো না? এর অ্যাক্রসের ভোল্টেজ এর অ্যাক্রসের ভোল্টেজের সঙ্গে তো সমান, কিন্তু সেটা কিন্তু ভিটির সাথে সমান আর হবে না। কেন? এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা এখানটায় লেখা যাবে না। কেসিএল অ্যাপ্লাই করে পেলাম এটা। তারপরে নর্মাল কেভিএল অ্যাপ্লাই করে দাও, কি হবে? ইজি। দেখো ইজি ফার্স্টে আমি চলো করেই দিচ্ছি, অনেকটাই যখন বাকি আছে। ফার্স্টে ইজি ভোল্টেজ রাইজ হলো, তারপর এখানটায় কি ভোল্টেজ ড্রপ হচ্ছে? মাইনাস আইএআরএ। তারপর এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে মাইনাস আইএলআরএসি, মাইনাস ভিটি ইকুয়ালস টু 0। মাইনাসগুলোকে ওদিকে নিয়ে চলে যাও, প্লাস হয়ে যাবে। এখানে কারেন্টের ব্যাপারটা খেয়াল রাখবে। স্টুডেন্টদের খাতা দেখতে গিয়ে আমি দেখতে পাই ওরা এই জিনিসটা ভুল করে থাকে, তাই আমি আগে থেকেই জানিয়ে দিচ্ছি। এতক্ষণ যা যা পড়ে এসেছিলে প্রত্যেকটা মোটর জেনারেটর সবগুলো একটা জিনিস দেখে নাও। এখানে যখন ইকুয়েশনটা লিখেছিলে একটাই ভোল্টেজ ড্রপ ছিল আইএআরএ। আচ্ছা, এখানে যখন করেছিলে ভোল্টেজ ড্রপ আইআরএ ছিল আর আইআরএসি ছিল। দেখো কিন্তু দুটোর মধ্যেই সেম কারেন্ট যাচ্ছিল, আই কমন নিয়ে নিয়েছিলে।
এখানে যখন করেছিলে আর্মেচার রেজিস্ট্যান্স আর ফিল্ড রেজিস্ট্যান্স দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছিল, সেই কারেন্টটা কত আইএ কারেন্ট, যার জন্য আইএআরএ আর আইএআরএসি করে দিয়েছিলে। কিন্তু এখানকার যখন ইকুয়েশনটা লিখবে দেখবে এখানে একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছ, সেটা কত আইএআরএ, আর এখানে আর একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছ, সেটা কত আইএলআরএসি। মানে দুই ধরনের কারেন্টের জন্য ভোল্টেজ ড্রপ হচ্ছে। সেটা একটু সার্কিট ডায়াগ্রামটা এঁকে যখন করবে মাথায় রাখবে। সবাই ভুল করে করে দেয় কি এটাকেও আইএ লিখে রেখে দেয়, কিন্তু এখানে কিন্তু আইএ কারেন্ট নাই, দুই ধরনের কারেন্ট আছে, সেটা খেয়াল রাখবে। তাহলে যাই হোক, এই গেল হচ্ছে গিয়ে শর্ট শান্টের সার্কিট ডায়াগ্রাম থেকে তার এক্সপ্রেশন। ব্রাশের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইয়ে করলে এখানে +2 VB। লোড খুলে দিলাম, ইলেকট্রিক্যাল ইনপুট দিয়ে দিলাম, দেখো কারেন্টের ডিরেকশান এবার ভেতরের দিকে। তাহলে আই কারেন্ট এই নোডে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আই ইকুয়ালস টু তাহলে আইএ প্লাস আইএসএইচ হবে, সেটা গেল। তারপরে কি করবে, সিম্পলি এখানটায় কেভিএল অ্যাপ্লাই করে দেবে। কেভিএল অ্যাপ্লাই করে দিলে দেখবে এই ইকুয়েশানটা চলে আসবে। এর সঙ্গে যদি ব্রাশের অ্যাক্রসের ড্রপ অ্যাড করতে দাও তাহলে 2 VB হয়ে যাবে। এখানেও কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু ISH ইকুয়ালস টু ভিটি বাই RSH লেখা যাবে না, এটা লেখা যাবে না, নট ইকুয়ালস টু। কেন? কারণ এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ প্যারালালে তো আছে, কিন্তু সেটার সাথে এটা আর প্যারালালে নাই, মাঝখানে ভোল্টেজ একটা রেজিস্ট্যান্স আছে, সেখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে। এবার একটা জিনিস দেখো, লং শান্টের ক্ষেত্রে বলো বা শর্ট শান্টের ক্ষেত্রে বলো, দুটো ফিল্ড আছে, তাই না? লং শান্টের ক্ষেত্রেও হোক আর শর্ট শান্টের ক্ষেত্রে হোক আমরা দেখছি দুটো ফিল্ড আছে, একটা হচ্ছে সিরিজ ফিল্ড আর একটা হচ্ছে শান্ট ফিল্ড। তো সিরিজ ফিল্ডের জন্য আমি ফ্লাক্স ধরলাম হচ্ছে গিয়ে φAC, শান্ট ফিল্ডের জন্য আমরা ফ্লাক্স ধরলাম হচ্ছে φSH। এবার ফ্লাক্সের তো ডিরেকশানও আছে, যদি φAC আর φSH এদের ডিরেকশান, ফ্লাক্সের ডিরেকশান যদি একই দিকে হয় তাহলে সেটাকে আমরা বলবো কিমিউলেটিভ কম্পাউন্ড। আর যদি শান্ট ফিল্ড আর সিরিজ ফিল্ডের ডিরেকশান একে অপরের উল্টো দিকে হয় তাহলে তাকে আমরা বলবো ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। তো সেই জন্য যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিল করি তখন লং শান্ট আর শর্ট শান্টের বদলে কিমিউলেটিভ কম্পাউন্ড আর ডিফারেন্সিয়াল কম্পাউন্ড কথাটা ইউজ করি। আদারওয়াইজ লং শান্ট আর শর্ট শান্ট দিয়ে বললে অসুবিধা নেই। মোট কথা, যখন পরীক্ষায় কোশ্চেন আসবে যে এক্সাইটেশনের ওপর বেস করে ডিসি মেশিনকে বা মানে ডিসি জেনারেটর বা মোটরকে কয় ভাগে ভাগ করা হয় কী কী, তখন তুমি লং শান্ট শর্ট শান্ট লেখো বা কিমিউলেটিভ কম্পাউন্ড ডিফারেন্সিয়াল কম্পাউন্ড লেখো, একই ব্যাপার, কোনো অসুবিধার কিছু নাই। এবার আসছি আমরা টর্ক ইকুয়েশানে। টর্ক ইকুয়েশানে আসার আগে আমি কয়েকটা কথা বলে দিতে চাই। আচ্ছা, এই যে ফার্স্ট কথা হচ্ছে কি, এটাই টর্ক ইকুয়েশান যেটা বের করেছি এটা যে কোনো মোটরের জন্য, টর্ক ইকুয়েশান যে কোনো মোটরের জন্য, সেলফ এক্সাইটেড হোক, সেপারেটলি এক্সাইটেড হোক, সেলফ এক্সাইটেডের মধ্যে সিরিজ হোক, শান্ট হোক, কম্পাউন্ড হোক, লং শান্ট হোক, শর্ট শান্ট হোক, কিউমুলেটিভ কম্পাউন্ড হোক, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড হোক, যে কোনোর জন্য জেনারেল ইকুয়েশান এটা, এরকম না যে এটা পার্টিকুলার কোনো একটা মোটরের জন্য, সমস্ত মোটরের জন্য, মানে সমস্ত ডিসি মোটরের জন্যই। তো এখানে আমি যে কথাটা ফার্স্টে বলতে চাই, দেখো যে কোনো একটা মোটর চলে যাই, যেটা সবথেকে সহজ ডায়াগ্রাম, চলো এই মোটরটাই চলে এলাম, সবথেকে সহজ ডায়াগ্রাম। দেখো মোটরে আমাদের কি হয়, মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারের কনভার্সন হয়। মেকানিক্যাল এনার্জি দেবো, তার বদলে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো, তাই না? তো মেকানিক্যাল পাওয়ার, সরি 1 মিনিট, একটু ভুল বলে দিয়েছি, একটু না খুবই বড় ভুল বলে দিয়েছি। মোটরের কথা বলছি, মোটরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল ইনপুট দেবো, তাই না? ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছি, পাচ্ছি হচ্ছে গিয়ে মেকানিক্যাল আউটপুট পাচ্ছি। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার যদি আমি ইনপুটে দিই পাবো হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। তাহলে এখানে দুই ধরনের পাওয়ার নিয়ে আমরা ডিল করছি, একটা ইলেকট্রিক্যাল পাওয়ার আর একটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ারকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, ভিআই। ডিসির ক্ষেত্রে ভিআই, এসির ক্ষেত্রে ভিআই কস ফাই, ডিসি এটা তো ডিসি, তাহলে ডিসির ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে গিয়ে ভিআই, ভোল্টেজ ইন্টু কারেন্ট। আর মেকানিক্যাল পাওয়ারকে আমরা কী দিয়ে ডিনোট করি, টর্ক ইন্টু ওমেগা, টর্ক ইন্টু ওমেগা। তো এটার উপর আমরা বেস করে এবার টর্কের ইকুয়েশান ডিরাইভ করব, সেই জন্য এটা আমি আগে থেকেই জানিয়ে রাখলাম। যাই হোক, চলো যে কোনো একটা মোটর নিয়ে নেওয়া যাক, এই মোটরটা নিলাম। এটা হচ্ছে গিয়ে মোটরের ছবি। তুমি ইনপুট ইলেকট্রিক্যাল দিলে, ইনপুট পাওয়ারটা এই যখন আর্মেচারে এলো, আর্মেচারে ইনপুট ইলেকট্রিক মানে আর্মেচারে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা এলো
সেই ইলেকট্রিক্যাল পাওয়ারটা কিসে কনভার্ট হবে? মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হবে। কথাটা ভালো করে বোঝো। আর্মেচারে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আছে, এই যে আর্মেচারে যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আছে সেটাই তো মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে। তাহলে আর্মেচারের ইলেকট্রিক্যাল পাওয়ার কত? আর্মেচারের ভোল্টেজ কত? ইবি। আর আর্মেচারের কারেন্ট কত? আইএ। আশা করি বোঝা গেল। কারণ আমরা পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার সমান কি দেখেছি? ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে আর্মেচারের পাওয়ার কত? ইবি ইন্টু আইএ। এই পাওয়ারটা কিসে কনভার্ট হবে? মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হবে। তাহলে মেকানিক্যাল পাওয়ার সমান আমরা কি জানি? টর্ক ইন্টু ওমেগা। এখানে টি এর জায়গায় টিই লিখে নিলাম, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, কারণ এই যে টর্কটা প্রডিউস হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের জন্য তৈরি হচ্ছে। ওখানে দেখলাম না যে দুটো ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশানের জন্য টর্ক তৈরি হচ্ছে, সেই জন্যই আমি এটাকে টিই নাম দিলাম, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক। তো যাই হোক, তাহলে আর্মেচারের ইলেকট্রিক্যাল পাওয়ার কত? ইবি ইন্টু আইএ। সেটা কনভার্ট হচ্ছে কিসে? মেকানিক্যাল পাওয়ার। সেটা হচ্ছে কি টর্ক ইন্টু ওমেগা। তাহলে এই দুটোকে আমরা ইকুয়েট করে দিতে পারি। দেখো সেটাই করা আছে। ইবি ইন্টু আইএ ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা। ওমেগা মানে একটু আগেই আমরা পড়েছি 2πn, সেটাকে বসিয়ে দিলাম। আর ইবি মানে পড়েছি কি? np/z/60a। আর এই যে স্মল এন, সেটা কিসে? আরপিএসে। আরপিএমে লিখলে ক্যাপিটাল N/60। দুই সাইডে যে পার্টগুলো কমন আছে সেগুলোকে আমরা কাটাকুটি করে দিতে পারি। এই সাইডে n, এই সাইডের n, এই সাইডে 60, এই সাইডে 60, এইগুলোকে সব কাটাকুটি যদি করে দিই, আলটিমেটলি কি পড়ে থাকবে বলো তো? চলো এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এক মিনিট, n কাটলাম, n কাটলাম, 60 কাটলাম, 60 কাটলাম। তাহলে পড়ে থাকলো p/z/a ইন্টু আইএ ইকুয়ালস টু টিই ইন্টু 2π। আমি টিইর ভ্যালু বার করতে চাইছি। তাহলে টিই সমান কি হবে? এখান থেকে আমি লিখতে পারি pz/2πa ইন্টু ফাই ইন্টু আইএ। দেখো সেটাই লেখা আছে, টিই ইকুয়ালস টু pz/2πa ইন্টু ফাই ইন্টু আইএ। এই ইকুয়েশানটা মনে রাখতে হবে। যদি এটা মনে রাখো, কিছু কিছু অঙ্ক ডিরেক্টলি করে দিতে পারবে। মনে যদি না রাখো কোনো অসুবিধা নেই, কারণ আমরা যখন মেশিন নিয়ে পড়ছি আর টর্ক ইকুয়েশান বার করতে চাইছি, তখন খুব সিম্পলভাবে ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারের সঙ্গে ইকুয়াল করে দেবো, তাহলেই আমি পেয়ে যাব। তাহলে ফর্মুলা দিয়েও করতে পারো ডিরেক্টলি, আবার মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ারকে ইকুয়াল করেও নিজে ডিরাইভ করে নিতে পারো। সেজন্য সম্পূর্ণ এটা তোমার ব্যাপার। এবার দেখো এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনে পি হচ্ছে কনস্ট্যান্ট, নাম্বার অফ পোলস তো কনস্ট্যান্ট মেশিনে। জেড, জেড মানে টোটাল নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, সেটাও কনস্ট্যান্ট। এ মানে কি? নাম্বার অফ প্যারালাল পাথ, যে কানেকশন আছে ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়ালস টু পি, ওয়েভ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়ালস টু পি, এ ইকুয়ালস টু 2। তো মেশিনের ক্ষেত্রে, পার্টিকুলার কোনো একটা মেশিনের ক্ষেত্রে ওটাও কনস্ট্যান্ট। তাহলে pz/2πa কনস্ট্যান্ট, সেটাকে একটা কনস্ট্যান্ট কে দিয়ে দেখানো আছে। তাহলে টিই ইকুয়ালস টু k/ia, যেখানে কে হচ্ছে গিয়ে pz/2πa এর সঙ্গে সমান। এই ইকুয়েশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর পরের ক্লাসে যেদিনকে আমরা বিভিন্ন গ্রাফগুলো প্লট করব ক্যারেক্টারিস্টিক্সের, তখন এগুলো লাগবে এখানটায়। দেখো তার জন্য আমি একটা খুব সিম্পলভাবে কয়েকটা এক্সাম্পল দিয়ে, দুটো এক্সাম্পল দিয়ে নিই। এটা আমরা পেলাম এখানটায়। আচ্ছা, এবার সিরিজ মোটরের কথা পাবো। চলো সিরিজ মোটরেই চলে যাওয়া যাক। সিরিজ মোটরের তো এখানে ছবি দেওয়া আছে। সিরিজ মোটর, এটা হচ্ছে আমাদের সিরিজ মোটর। আচ্ছা, দেখো একটা জিনিস আমরা জানি কি, কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় বা ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হয়। তাহলে এই যে ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হলো, এটা কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল? কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ফ্লাক্স ভেরিজাস আমি আই লিখতে পারি। এটা তো জানা কথাই, কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, কারেন্ট কমলে ফ্লাক্স কমবে। তাহলে এটুকু আমি জানি। আমরা কি পড়লাম? আচ্ছা, এখান থেকে ফাই ভেরিজাস আইকে আমি লিখতে পারি ফাই ইকুয়ালস টু সি ইন্টু আই। সি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, ভেরিজাস তুললাম, একটা কনস্ট্যান্ট বসিয়ে দিলাম। এবার আমরা একটু আগে পড়ে এসেছি টর্ক ইকুয়ালস টু কী হবে? k/ia, অর কে ফাই এর ভ্যালু কত পেলাম? সিআই। ফাই এর ভ্যালু পেলাম সিআই। আর এটা তো সিরিজ মোটর, যেটা আমার এখানকার কারেন্ট সেটাই তো আর্মেচার কারেন্ট, যেটা ফিল্ডের কারেন্ট সেটাই আর্মেচার কারেন্ট, সেটাই ইনপুট কারেন্ট, সেই কারেন্টটা কত দেখানো আছে? আই। তাহলে আই এর জায়গায় কত বসাতে পারবো? এখানে আই।
তাহলে এখান থেকে আমি কী পেলাম, কেসি আই স্কোয়ার, টিই ইকুয়ালস টু পেলাম কেসি আই স্কোয়ার। চলো, টিই ইকুয়ালস টু কেসি আই স্কোয়ার, কেও কনস্ট্যান্ট সিও কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমি এটা কীভাবে লিখতেই পারি নিশ্চয়ই, টিই ভেরিজাস আই স্কোয়ার। তাহলে ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে টর্ক আর্মেচার কারেন্টের বর্গের সঙ্গে সমানুপাতিক। টর্ক হচ্ছে আর্মেচার কারেন্টের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে আমরা টর্ক ভার্সেস কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স পরে গিয়ে প্লট করব, তখন দেখবে সেটা হয় হচ্ছে এরকম একটা গ্রাফ পাই, আমরা একটা প্যারাবোলা পাই। আবার তুমি যদি ডিসি শান্ট মোটরের কথা ভাবো, চলো আমরা কি পেয়েছিলাম, টর্ক ইকুয়ালস টু কি কে ফাই আই, এটা আমরা পেয়েছিলাম। আর কি দেখেছিলাম, ফ্লাক্স কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, কারেন্টের সঙ্গে। এখানে ফ্লাক্সকে প্রডিউস করছে, ফ্লাক্স ফিল্ড কোনটা, এটা। তাহলে ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট কত, আইএসএইচ। তাহলে ফ্লাক্স ডিরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে, আইএসএইচ এর সঙ্গে। আর আইএসএইচ মানে কি পেয়েছি, ভিটি বাই আরএসএইচ। ভিটি মানে কি, ভিটি হচ্ছে কি এটা সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ তো আমি চেঞ্জ করছি না ডিসি মোটরে, তাহলে ভিটি কনস্ট্যান্ট। ফিল্ডের যে রেজিস্ট্যান্স সেটাও আমি কোনোভাবে চেঞ্জ করতে পারছি না, তাহলে সেটাও কনস্ট্যান্ট। তাহলে আরএসএইচ, ভিটিও কনস্ট্যান্ট, আরএসএইচও কনস্ট্যান্ট, তাহলে আইএসএইচও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, ফ্লাক্স হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। তাহলে এই যে ইকুয়েশানটা ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে কেও কনস্ট্যান্ট, ফ্লাক্সও কনস্ট্যান্ট, তাহলে টিই কার সঙ্গে প্রপোর্শনাল, আই এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে শান্ট মোটরের ক্ষেত্রে টিই ডিরেক্টলি প্রপোর্শনাল আই এর যদি গ্রাফ প্লট করতে চাই তাহলে পাবো হচ্ছে কি একটা স্ট্রেট লাইন, এই বরাবর নিয়ে নিলাম আর্মেচার কারেন্ট, এই বরাবর নিয়ে নিলাম টর্ক। তাহলে এই সার্কিট ডায়াগ্রামগুলো যদি ভালো করে তোমার মনে থাকে তাহলে কোনো ইকুয়েশান মুখস্থ করার দরকার পড়বে না। প্লাস ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ারকে যদি তুমি ইকুয়াল করে দাও, সেখান থেকে পেয়ে যাবে টর্কের ইকুয়েশান। সেখান থেকে প্রত্যেকটা মোটরের ক্ষেত্রে হোক, মানে প্রত্যেকটা মোটর যেগুলো পড়ালাম সেখানে যদি ফ্লাক্সের সঙ্গে কারেন্টের রিলেশানগুলো তুমি পুট করতে থাকো, টর্ক আর কারেন্টের রিলেশান পেয়ে যাবে। আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স ড্র করা হবে, সেটা পরের ক্লাসে হবে। তো আশা করি এই অবধি বোঝা গেছে, এর ওপর বেস করে এবার এর অঙ্কগুলো করতে হবে।